বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের স্বাগতম জানাচ্ছি অভিকর্ষ মহাকর্ষ চ্যাপ্টারের লেকচার 3-তে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, তো অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে সৃষ্ট ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলে। ঠিক আছে, হ্যাঁ, অভিকর্ষ বলের প্রভাবে সৃষ্ট ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলে। এখন অভিকর্ষ বল কি? আমরা সাধারণত অভিকর্ষ বল বলতে বোঝাই যে পৃথিবী অন্য বস্তুর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করে আমরা সেটাকে অভিকর্ষ বল হিসাবে বুঝি, সাধারণত কথা বলছি। ঠিক আছে, তার মানে আমরা যদি পৃথিবীর রেসপেক্টে সাধারণভাবে কথা বলি তাহলে অভিকর্ষ বলের প্রভাবে সৃষ্ট ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বলে। এর অর্থ হচ্ছে পৃথিবী কারোর ওপর যে বল প্রয়োগ করবে এবং সেই বলের কারণে তার যে ত্বরণটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলছি কি অভিকর্ষ ত্বরণ। ক্লিয়ার? তবে এটা পৃথিবী না হয়ে অন্য কাউরি ক্ষেত্রেও তুমি আলোচনা করতে পারবা। যেমন আমি যদি চাঁদের ক্ষেত্রে বলি তাহলে চাঁদ কোনো বস্তুর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে এবং ওই ফোর্সের কারণে ওই বস্তুর যে ত্বরণ সৃষ্টি হবে সেটাকে আমরা বলতে পারবো চাঁদের জন্য অভিকর্ষ ত্বরণ। মানে চাঁদের জন্য সৃষ্ট কি অভিকর্ষজ ত্বরণ। কি ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বুঝতে পেরেছ? তার মানে আমরা এখানে অভিকর্ষ বল বলতে বুঝতেছি পৃথিবী কর্তৃক প্রযুক্ত বল, কিন্তু আমরা যদি এটা অন্য কোনো গ্রহের ক্ষেত্রেও বলি তাও হবে। ঠিক আছে, বুধ মঙ্গল যে কোনো গ্রহের ক্ষেত্রেও আমরা বলতে পারবো। ঠিক আছে, যেমন পৃথিবী যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তাকে আমরা অভিকর্ষ বল বলছি, অনুরূপভাবে বুধ যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে তাহলে তাকে আমরা অভিকর্ষ বল হিসেবে কি করতে পারবো? বলতে পারবো। ঠিক আছে, এবং ওই বলের কারণে সৃষ্ট ত্বরণকে আমরা অভিকর্ষ ত্বরণ বলতে পারবো। কিন্তু সাধারণত আমরা আলোচনা করি কি পৃথিবী নিয়ে। হ্যাঁ, তো আমরা এখন পৃথিবী নিয়েই আলোচনা করব। এই পৃথিবী নিয়ে আলোচনা যা করব আমরা সেগুলোকে আমরা যে কোনো গ্রহের ক্ষেত্রে কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, একই ধরনভাবে অ্যাপ্লাই করতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, অভিকর্ষ বলের প্রভাবে সৃষ্ট ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বলে, এটা তো আমরা জানলাম। এখন অভিকর্ষ ত্বরণ আমরা কিভাবে বের করব? ঠিক আছে, আচ্ছা ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুতে একটা বস্তু আছে, এম ভরের বস্তু আছে। ঠিক আছে, এখন এই এম ভরের বস্তুর উপরে পৃথিবী এফ বল প্রয়োগ করলো ধরো। এখন এই এফ বলের কারণে এই বস্তুর একটা ত্বরণ সৃষ্টি হবে বলের দিকে, সেটা ধরে নিলাম এ। তাহলে পৃথিবী কর্তৃক প্রযুক্ত বল এফ বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হলো এ, এই একে আমরা বলছি কি অভিকর্ষজ ত্বরণ। এটা যদি পৃথিবী না হয়ে অন্য কোনো গ্রহের ক্ষেত্রে আলোচনা করতাম তাও এটা ওই গ্রহের জন্য অভিকর্ষ ত্বরণ হয়ে যেত। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পৃথিবী নিয়েই এখন আলোচনা করি। এখন এই ত্বরণটা এখন কিভাবে আমরা বের করতে পারবো? এই অভিকর্ষ ত্বরণ, এম ভরের উপর এফ বল প্রয়োগ হয়েছে, তার ত্বরণ হয়েছে কত এ। তাহলে এই পয়েন্টে বা এই মুহূর্তে নিউটনের দ্বিতীয় সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে কি হবে? এফ ইজ ইকুয়াল টু ওই বস্তু এবং বলের কারণে সৃষ্ট ত্বরণ এ। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? এফ ভাগ কত? এম। তাহলে অভিকর্ষ ত্বরণ এ ইজ ইকুয়াল টু এফ ভাগ কত? এম। ক্লিয়ার? তার মানে আমরা অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করব? অর্থাৎ পৃথিবী কর্তৃক প্রযুক্ত বলের কারণে কোনো পয়েন্টে যে সৃষ্ট অভিকর্ষ ত্বরণ সেটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে ওই পয়েন্টে আমরা একটা ভর কনসিডার করব, ওই ভরের ওপর পৃথিবী কতটুকু বল প্রয়োগ করছে সেটা দেখব, ওই বলকে ওই ভর দ্বারা ভাগ করে দেব, তাহলে ওই পয়েন্টে যে সৃষ্ট ত্বরণ ওই বলের কারণে সেটা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? এবং সেটা হচ্ছে এটা। তাহলে আমরা এটাকে এ দ্বারা লিখি না, আমরা সাধারণত লিখি জি। তাহলে জি ইজ ইকুয়াল টু এফ ভাগ কত? এম। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ পৃথিবী কর্তৃক প্রযুক্ত বলের কারণে সৃষ্ট ত্বরণ। ক্লিয়ার? এখন অভিকর্ষ ত্বরণ ভ্যারি করতে পারে, পরিবর্তন হতে পারে। তো দেখো এখানে
আমরা এই যে এম ভর তো কনস্ট্যান্ট, তাহলে জি কার উপর নির্ভর করছে? এফ এর ওপর। তাহলে পৃথিবী কর্তৃক প্রযুক্ত বল যে যে কারণে পরিবর্তন হবে, ওই বলের কারণে সৃষ্ট অভিকর্ষ ত্বরণেরও সেই কারণে পরিবর্তন হবে। ক্লিয়ার? তো এখন আমরা দেখব যে কি কি কারণে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা থাক, আমরা এইখানে কথা বলি। 1 নম্বর, যে পৃথিবীর ঘনত্ব। 1 নম্বর ফ্যাক্টর, মানে কি কি কারণে এফ এফেক্টেড হতে পারে আর এফ এর কারণে জি এফেক্টেড হতে পারে। পৃথিবীর 1 নম্বর হচ্ছে পৃথিবীর ঘনত্ব। সেটা হচ্ছে যে পৃথিবীর ঘনত্ব কিন্তু কি না, সব জায়গায় সেম না। তার মানে পৃথিবী সুষম ঘনত্বের না, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে ঘনত্ব আলাদা আলাদা। ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এটা পৃথিবী ড্র করি, আমি এটা গোলক ড্র করলাম, কিন্তু পৃথিবী তো গোলক না, পুরাপুরি গোলক না। তারপর আমি বোঝানোর জন্য গোলক ড্র করলাম। তো পৃথিবী পৃষ্ঠ হতে তুমি যদি ভিতরের দিকে যাও, তাহলে আস্তে 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 পৃথিবীর ঘনত্বটা বৃদ্ধি পায়। তার মানে আমি যদি 3টা ভাগে ভাগ করি, এটা হচ্ছে ওপরের লেয়ার, এটা হচ্ছে মিডিলের লেয়ার, আর এটা হচ্ছে ভিতরের লেয়ার। তাহলে এটা বাইরের লেয়ার, এটা ভিতরের লেয়ার। ও সরি, কয়টা হয়ে গেল? 1 2 3 4, 4টা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা মিশিয়ে দিই, তাহলে হবে। হ্যাঁ, এটা মিশিয়ে দিই। এই যে আমি এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, এই তো। তাহলে আমরা কয়টা লেয়ার তৈরি করলাম? এটা ধরে নাও বাইরের লেয়ার, এটা হচ্ছে মাঝখানের লেয়ার, আর এটা হচ্ছে ভিতরের লেয়ার। পৃথিবীর কি আমরা 3টা লেয়ারে ভাগ করলাম। তো ফার্স্ট যে লেয়ার আছে সেই লেয়ারের ঘনত্ব কম, সেকেন্ডে যে আছে সেই লেয়ারের ঘনত্ব একটু বেশি, আর ভেতরে যে লেয়ার আছে সেই লেয়ারের ঘনত্ব আরও কি বেশি। তো এই লেয়ারের ঘনত্বের পরিবর্তন কিভাবে এফকে এফেক্টেড করে, বা এই পৃথিবী কর্তৃক প্রযুক্ত বলকে কিভাবে প্রভাবিত করে, এবং তার ফলে জিকে কিভাবে প্রভাবিত করে, এটা আমরা কিছুক্ষণ পর দেখছি। ঠিক আছে, আমরা এখন একটা অন্য জিনিস দেখি। সেটা হচ্ছে যে পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন জায়গার ঘনত্ব কিন্তু বিভিন্ন। মনে করো এই জায়গার ঘনত্ব, পৃথিবীর পৃষ্ঠের এই জায়গার ঘনত্ব বেশি, আর পৃথিবীর পৃষ্ঠের এই জায়গার ঘনত্ব হচ্ছে কম। আমি ধরে নিলাম যে কেন্দ্র হতে 2 জায়গার দূরত্বই সেম, ধরে নিলাম, যেহেতু আমরা ঘনত্ব নিয়ে কথা বলছি, পৃথিবীর ঘনত্ব। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি কোনো বস্তু রাখি, তাহলে সে যে ফোর্স মানে পৃথিবী ওর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে, আর এইখানে যদি কোনো বস্তু আমি রাখি, তাহলে পৃথিবী যে ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সের কিন্তু কম বেশি হবে। আমরা কিন্তু ভিতরের লেয়ারে যে ঘনত্বের পরিবর্তন, এই পরিবর্তনে জি এর যে পরিবর্তন, সেটা আমরা পরে আলোচনা করব। আমরা এখন পৃষ্ঠে যাচ্ছি। পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন জায়গায় ঘনত্ব কিন্তু কি আলাদা আলাদা। তো এই জায়গায় পৃথিবী পৃষ্ঠের ঘনত্ব বেশি, এই জায়গায় কি কম। তাহলে এইখানে যদি আমি একটা পার্টিকেল রাখি, তাহলে সে যে ফোর্স অনুভব করবে, এইখানে যদি ওই পার্টিকেল রাখি, সে কিন্তু সে ফোর্স অনুভব করবে না, কারণ দূরত্ব সেম, কিন্তু এইদিকে ভর বেশি, এদিকে ভর কি কম, এই সাইডে ভর কি কম, আর এখানে ভর কি ঘনত্বের কারণে বেশি। 2 জায়গাতে তো দূরত্ব সেম। তাহলে এইখানে এই দিকে যদি বস্তু রাখি, তাহলে আকর্ষণটা হবে বেশি, আর এদিকে যদি বস্তু রাখি, আকর্ষণটা হবে কি কম। তাহলে এফ এই জায়গাতে হবে একরকম, এই জায়গাতে হবে একরকম। 2 জায়গাতে একই পার্টিকেল রেখেছি, তাহলে ত্বরণটা হবে কি এই জায়গাতে একরকম, এই জায়গাতে একরকম। তার মানে ভ্যারি করছে না, করছে না। তার মানে পৃথিবীর ঘনত্বের কারণে পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন জায়গাতেই অভিকর্ষ ত্বরণটা কি করতে পারে, ভ্যারি করতে পারে অভিকর্ষ বলের কারণে। আর ভিতরের যে ঘনত্বের ব্যাপারটা, সেটা আমরা পরে কথা বলছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর ফ্যাক্টর গেল পৃথিবীর কি ঘনত্ব। ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বরটা হচ্ছে নাম্বার টু হচ্ছে যে পৃথিবী কিন্তু পুরোপুরি গোলক না। ঠিক আছে, পুরোপুরি গোলক না। তাহলে পৃথিবী 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে পৃথিবীর আকার। আমরা যে ধরি পৃথিবীর আকার হচ্ছে গোলাকার, কিন্তু পুরোপুরি তো গোলাকার না। ঠিক আছে, আমরা যদি ড্র করি চিত্রটা, আমরা এখানে ড্র করছি চিত্রটা, দেখো এই ড্র করলাম, ছোট্ট করে ড্র করলাম আমি।
এই দিক হচ্ছে এই যে পেটের দিক, ঠিক আছে, এরকমভাবে 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 যে পেটটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে দুই মেরু আর এটা হচ্ছে পেট, ঠিক আছে। তো এই পেটের এই যে অঞ্চল এটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল, এটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। হ্যাঁ, বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। এরপরে ক্লাস নিলে পৃথিবীটা দেখিয়ে ক্লাস নিব, তাহলে সুবিধা হবে, তাই না বুঝতে? আচ্ছা, এদিকে খেয়াল করো, বিষুবীয় অঞ্চল, হ্যাঁ, এই যেটা যেটা পেট, বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে দুই মেরু আর এটা হচ্ছে পৃথিবী, ঘুরছে, ঘুরে যেমন দেখো, কিন্তু আমরা এখানে ঘূর্ণন কনসিডার করছি না, জাস্ট পেটটা বোঝানোর জন্য বলছি, পেট, ঠিক আছে, এটা পেট, এটা বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে কি মেরু, মেরু অঞ্চল, মেরু অঞ্চল। দেয়ার স্টুডেন্ট, এখন এই মেরু অঞ্চলের চেয়ে বিষুবীয় অঞ্চল কেন্দ্র হতে মোটামুটি 21 কিলোমিটার বেশি দূরে আছে। তার মানে বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ মেরু অঞ্চলের ব্যাসার্ধ অপেক্ষা 21 কিলোমিটার বেশি, ঠিক আছে। আমরা তো ঘনত্বের কথা বলছি না, আমরা এখন আকারের কথা বলছি, ধরে নিলাম ঘনত্ব সেম, নো প্রবলেম। তো এইখানে তুমি যদি বিষুবীয় অঞ্চলে তুমি যদি একটা বস্তু রাখো আর মেরু অঞ্চলে তুমি যদি একটা বস্তু রাখো, তাহলে আমরা জানি পৃথিবী যে বল প্রয়োগ করবে মহাকর্ষ বল, সেই বলটা কি F = G(m)m ডিভাইড বাই কি r স্কয়ার, এটা পৃথিবীর ভর, আর এখানে যে কোণ আমি রাখবো তার ভর, আর এটা হচ্ছে r হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তো পৃথিবীর বাইরে পৃষ্ঠে যেহেতু রাখছি, পৃথিবীর বাইরে কোনো কণার জন্য পৃথিবীটা তো একটা কি বিন্দু হিসেবে কাজ করে, এবং এই বিন্দুটাকে কোথায় কল্পনা করা যাবে? কেন্দ্রে, এটা সেল থিওরেমে বলা হয়েছে। তাহলে এখানে রাখা বস্তুর জন্য কেন্দ্র হতে দূরত্ব, এখানে রাখা বস্তুর জন্য কেন্দ্র হতে দূরত্বের চেয়ে কত? 21 কিলোমিটার বেশি। তার মানে এ পয়েন্টে যে তুমি কণা রাখবা, সেখানে যে পৃথিবী বল প্রয়োগ করবে, সেই বল এখানে যে কণা রাখবা সেখানে যে পৃথিবী যে বল প্রয়োগ করবে, সেটা অপেক্ষা কি বেশি। এই জায়গাতে বল কি হবে? বেশি, কারণ এই জায়গায় ডিস্টেন্স কম, এই জায়গায় ডিস্টেন্স কি বেশি। দুই জায়গার ক্ষেত্রে জিএমএম কনস্ট্যান্ট, এখানেও জিএমএম কনস্ট্যান্ট, এখানেও জিএমএম কনস্ট্যান্ট, কিন্তু এই জায়গায় আর হচ্ছে বেশি, এই কারণে এফ কি কম, এই জায়গায় আর কম, তার মানে এফ কি বেশি। ডিয়ার স্টুডেন্ট, আমি হয়তো তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে পৃথিবীর আকারের কারণে এফ এফেক্টেড হতে পারে, এবং অভিকর্ষ স্তরণ জিও কি হতে পারে? এফেক্টেড হতে পারে, ঠিক আছে। এখন আমি যদি কেউ যদি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যায়, আর কমবে, আর কমলে এফ কি পাবে? বৃদ্ধি পাবে। এফ বৃদ্ধি পেলে জি কি পাবে? বৃদ্ধি পাবে। তার মানে বিষুবীয় অঞ্চল থেকে তুমি যদি মেরু অঞ্চলের দিকে যাও, ঠিক আছে, তাহলে তোমার অভিকর্ষ স্তরণটা বৃদ্ধি পাবে। আর তুমি যদি মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আসো, তাহলে অভিকর্ষ স্তরণ তোমার কি পাবে? হ্রাস পাবে। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? ওকে। তাহলে পৃথিবীর ঘনত্বের কারণে তোমার হচ্ছে অভিকর্ষ স্তরণের পরিবর্তন হতে পারে, পৃথিবীর আকারের কারণে অভিকর্ষ স্তরণের পরিবর্তন হতে পারে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখলাম দুইটা ফ্যাক্টরের কারণে পৃথিবীর অভিকর্ষ স্তরণের পরিবর্তন হতে পারে। এখন আমরা ধরে নিলাম যে পৃথিবী গোলাকার, ধরে নিলাম পৃথিবী একবারই গোলাকার, আর পৃথিবীর ঘনত্ব সুষম, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে পৃথিবীর ঘনত্ব সেম। তাহলে সেক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ কেমন হবে? পৃথিবী পৃষ্ঠ হতে ওপরে অভিকর্ষ স্তরণ কিভাবে ভ্যারি করবে? পৃথিবী পৃষ্ঠ হতে অভ্যন্তরে কিভাবে ভ্যারি করবে, সেটা এখন আমরা দেখব, ঠিক আছে। তাহলে এটাও তো একটা অভিকর্ষ স্তরণের পরিবর্তন, ঠিক, কারণ এই পৃথিবী পৃষ্ঠ মানে তো আমরা যদি পৃথিবীকে গোলাকার ধরি আর পৃথিবীর ঘনত্ব যদি সুষম ধরি, তাও পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরে বিভিন্ন পয়েন্টে এফ, অর্থাৎ পৃথিবী কর্তৃক প্রযুক্ত বল আলাদা আলাদা হবে, ফলে জিও আলাদা আলাদা হবে। তাহলে সেটাও একটা ফ্যাক্টর, ঠিক আছে, যে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতাও একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টর এফ, যে ফ্যাক্টরের কারণে এফ পরিবর্তন হয় এবং জিও কি হয়? পরিবর্তন হয়। ক্লিয়ার? এখন সেগুলো আমরা দেখব। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যে পৃথিবী, আমরা ধরে নিচ্ছি আমাদের কনসিডারেশন হচ্ছে যে পৃথিবী গোলাকার, এক নম্বর কনসিডারেশন। দুই নম্বর কনসিডারেশন হচ্ছে পৃথিবীর ঘনত্ব হচ্ছে সুষম, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে পৃথিবীর যে ঘনত্ব সেটা সেম। ওকে, তাহলে এখন আমরা প্রথমে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ নির্ণয় করব। তাহলে এক নম্বর আমাদের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা কি করবো? একটা পৃথিবী নিলাম,
পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবীর কেন্দ্র হতে পৃথিবী পৃষ্ঠের প্রত্যেকটা জায়গার দূরত্ব সেম, কারণ আমরা ধরে নিয়েছি পৃথিবীর গোলাকার, যেটা আমরা এর আগে আলোচনা করলাম যে পৃথিবী গোলাকার না, আর এই কারণে জি ভ্যারি করে। এখন আমরা ধরে নিয়েছি যে পৃথিবী গোলাকার। পৃথিবীর ঘনত্ব সুষম, এটা নিয়ে আমরা আলোচনা করলাম যে পৃথিবীর ঘনত্ব সুষম না হওয়ার কারণে পৃষ্ঠের বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণ কী হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। ঠিক আছে, তো আমরা এখন পৃথিবীর ঘনত্ব সুষম ধরে নিয়েছি, এখন তো আর ওইটা থাকবে না, ওই ইফেক্টটা থাকবে থাকবে না, তার মানে এই দুটো কনসিডার করে নিয়েছি। এখন পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, তো দেখো পৃথিবীর কেন্দ্র হতে পৃথিবী পৃষ্ঠের প্রত্যেকটা জায়গার দূরত্ব সেম, এবং পৃথিবী পৃষ্ঠের প্রত্যেকটা জায়গাতে ঘনত্ব কি সেম, তার মানে পৃথিবী পৃষ্ঠের প্রত্যেকটা জায়গাতে অভিকর্ষ ত্বরণ কি সেম। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব, তার মানে পৃথিবী পৃষ্ঠের যে কোনো পয়েন্টে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করলেই হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখন নির্ণয় করছি, সেটা হচ্ছে এই পয়েন্টে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব। তাহলে এই পয়েন্টে কি নির্ণয় করবো, একটা ভর রাখবো, দেখব যে এই ভর কতটুকু, দূরত্ব হচ্ছে কত আর, এই ভর কতটুকু ফোর্স অনুভব করছে। এখন বলো তো, পৃথিবীর পৃষ্ঠের ওপর এই ভর আছে, তার মানে পৃথিবীর বাইরে ভর আছে বিন্দু ভর। তাহলে পৃথিবীর বাইরে যদি কোনো গোলকের বাইরে যদি কোনো বিন্দু ভর থাকে, তাহলে সেল থিওরাম অনুযায়ী ওই গোলক ওই ভরের জন্য বিন্দু ভর হিসেবে কাজ করে, এবং ওই বিন্দু ভরটা থাকে কোথায়, কেন্দ্রে। ঠিক আছে, তার মানে পৃথিবী একটা কণা এবং তার ভর হচ্ছে পৃথিবীর ভর সমান, এবং সেটা এখানে আছে। এই কণার উপর সে যে বল প্রয়োগ করবে সে বলটা কত, F ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইড বাই কত, মধ্যবর্তী দূরত্ব আর, আর স্কোয়ার। তাহলে এই পয়েন্টের উপর প্রযুক্ত বল পেয়ে গেছি। এখন এই পয়েন্টে এই বলের জন্য এই ভরের যে ত্বরণ সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে জি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই কত এম, এফ কত জি এম এম ডিভাইড বাই কত আর স্কোয়ার ইন্টু কত এম। তাহলে এম এম কেটে গেল, তাহলে জি এম ডিভাইড বাই কত আর স্কোয়ার। এটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। আমি কিন্তু পৃথিবী পৃষ্ঠের কোন জায়গায় বলিনি, আমি বলেছি পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। তার মানে তোমাকে বুঝে নিতে হবে পৃথিবী পৃষ্ঠের প্রত্যেকটা জায়গাতে অভিকর্ষ ত্বরণ কী ধরা হয়েছে, সেম মেনে নেওয়া হয়েছে। তার মানে পৃথিবী গোলাকার, পৃথিবীর ব্যাসার্ধ মানে পৃথিবী হচ্ছে সুষম, মানে সুষম, পৃথিবীর ঘনত্বটা হচ্ছে কি সুষম। ক্লিয়ার? ওকে, তাহলে জি ইজগাল টু জি এম ভাগ আর স্কোয়ার। যদি পৃথিবী গোলাকার এবং পৃথিবী সুষম যদি হয় তাহলে এটা। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের হয়ে গেল পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। এখন যদি পৃথিবী গোলাকার না হতো তাহলে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এটা হতো না, কারণ ভিন্ন ভিন্ন পয়েন্টে আর কি হতো, ভিন্ন ভিন্ন হতো, তাহলে সবার জন্য এটা প্রযোজ্য হতো না। হতো কি? হতো না। আবার পৃথিবীর ঘনত্ব যদি সুষম না হতো তাহলে ভিন্ন ভিন্ন জায়গাতে ঘনত্ব আলাদা আলাদা হতো, তখনও অভিকর্ষ ত্বরণ এটা কি হতো না। ক্লিয়ার? ওকে, এবার আমরা আরেকটা কনসিডার করবো এখন, সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ হলো। এখন আমরা পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কেমন হবে সেটা দেখবো। হ্যাঁ, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয়। হ্যাঁ, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমরা নির্ণয় করব। তাহলে আমরা পৃথিবী ড্র করি, এই যে আমাদের পৃথিবী, ছোট্ট পৃথিবী। ঠিক আছে, এর ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতা ধরে নিলাম, এটা এইচ উচ্চতা, এই পয়েন্টে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব। তাহলে এখানে কি করব, একটা ভর রাখবো, এই ভর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করছে সেটা দেখব। এই ভরের কারণে এই পৃথিবী বিন্দু ভর হিসেবে কাজ করবে এবং তার অবস্থান এখানে হবে। ঠিক আছে, তাহলে পৃথিবী এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে কত, এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইড বাই কত, এখান থেকে এই দূরত্বটা কত, আর প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কত, জি ইজ ইকুয়াল টু এফ ভাগ কত এম। আমরা যদি এফ এর মান বসাই, এম এম কেটে যাবে, তাহলে থাকলো কি জি এম এম ডিভাইড বাই কত, আর প্লাস এইচ কি স্কোয়ার। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ হলো জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার? এটা হচ্ছে পৃথিবীর ভর, আর এইচ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে যে পয়েন্ট আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে চাচ্ছি তার উচ্চতা। তো এটা যদি আমি চাঁদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই, যে চাঁদের জন্য চাঁদের পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, তাহলে কি আর হচ্ছে চাঁদের ব্যাসার্ধ,
এইচ হচ্ছে চাঁদের পৃষ্ঠ হতে যে পয়েন্টটা আমরা অভিকর্ষ স্তরণ নির্ণয় করতে চাই সেটা, ঠিক আছে। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা তো কনস্ট্যান্ট সবারই জন্য, সকল বস্তুর জন্য। আর এম হচ্ছে কি চাঁদের ভর। ক্লিয়ার? তাহলে এটা অভিকর্ষ স্তরণ হবে কি চাঁদের জন্য। অনুরূপভাবে এটা যদি আমরা এম এ চাঁদের ভর বসাই, আর যদি চাঁদের ব্যাসার্ধ বসাই, তাহলে এই জি হবে কি, এটা পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ স্তরণ, ওটা হবে চাঁদের পৃষ্ঠ অভিকর্ষ স্তরণ। ক্লিয়ার না ক্লিয়ার না ডিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার? ক্লিয়ার। আমি বলেছি যে পৃথিবীর ক্ষেত্রে আমরা আলোচনা করছি, আমরা যে কোনো ওয়েতে এটাকে আবার অন্য গ্রহের জন্য আলোচনা করতে পারবো। আমরা মেনলি এখানে পৃথিবী নিয়ে কথা বলবো, ঠিক আছে, এবং সেটাকে আমরা যে কোনো কাউরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমরা যা করছি সেটা হচ্ছে একটা লার্জ বডির জন্য, একটা লার্জ বডির জন্য আমরা এই সব কিছু কাজ করতে পারবো। লার্জ বডি, সে লার্জ বডিতে গ্রহ, তাই না? আচ্ছা, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, ওটা তো গেল। এখন আমরা এটা মিশিয়ে দিই একটু, আমরা এদিকে একটু লিখতে চাই। হ্যাঁ, মিশিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ আমাদের হয়ে গেল। এখন এটাকে আমরা একটু অন্য শেপে নিয়ে যাব। হ্যাঁ, আমরা পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষ স্তরণ তার রেসপেক্টে লেখার চেষ্টা করব। তাহলে কি খেয়াল করো, জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। হ্যাঁ, তো আমরা জানি পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ স্তরণ জি ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইড বাই কত আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি এম এম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার এখানে আমরা বসাতে পারবো। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে কি হবে, জি ইজ ইকুয়াল টু জি এম এর পরিবর্তে জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ কি স্কোয়ার, ঠিক আছে। তাহলে জি ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আর কমন নিলাম, তাহলে 1 প্লাস এইচ ভাগ আর, হ্যাঁ, এর ওপর কি স্কোয়ার। তাহলে এই আর এর উপরে স্কোয়ার, আরটা বের হয়ে আসবে, এই আর স্কোয়ার সঙ্গে কেটে যাবে। তাহলে কি থাকলো, জি ইজ ইকুয়াল টু, এটা আমরা জি এইচ দিই, এইচ উচ্চতা অভিকর্ষ স্তরণ জি এইচ দিলাম, ডিয়ার স্টুডেন্ট, জি এইচ, তাহলে কত, জি আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে যাবে, ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর, এর উপরে কি স্কোয়ার, ঠিক আছে। তাহলে জি এইচ ইকুয়াল টু জি ডিভাইড বাই 1 প্লাস এইচ ভাগ আর স্কোয়ার। এটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ এর রাশিমালা। প্রথম যেটা দিয়েছিলাম ব্র্যাকেট, এটাও দুটাই, সমস্যা নাই। এটাও হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণের রাশিমালা, কিন্তু এটা হচ্ছে পৃথিবীর ভরের রেসপেক্টে প্রকাশ করা আছে, আর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ স্তরণের রেসপেক্টে প্রকাশ করা আছে। তো আমরা পরীক্ষাতে এটাই ইউজ করব, এটাই সবচেয়ে বেটার হবে, সহজ হবে। হ্যাঁ, এটা আমরা ইউজ করব। তো এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা এখন একটা জিনিস গেস করব, সেটা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ স্তরণ তো আমরা জানি, তো পৃথিবী পৃষ্ঠ হতে ওপরের দিকে গেলে অভিকর্ষ স্তরণ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেটা একটু দেখে নিই। খেয়াল করো এদিকে, দেখো আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা। তো এইচ অবশ্যই আর এর চেয়ে কি ছোট, তাহলে এইচ আর এর চেয়ে ছোট যদি হয় তাহলে এইচ ভাগ আর এটা হচ্ছে একের চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে 1 প্লাস একের চেয়ে ছোট মানে কি, একের চেয়ে বড়, স্কোয়ার আছে, তাহলে এই নিচের এই অংশটুকু একের চেয়ে বড়। তাহলে এই জিকে একের চেয়ে বড় অংশ দ্বারা যদি ভাগ করি তাহলে এই ফলাফলটা জি এর চেয়ে ছোট হবে, জি এর চেয়ে ছোট হবে মানে জি এইচ জি এর চেয়ে কি ছোট। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে জি এইচ লেস দেন কত জি। তার মানে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ স্তরণ, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ হতে যে কোনো উচ্চতায় অভিকর্ষ স্তরের চেয়ে কি বেশি। তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যদি ওপর দিকে যেতে থাকো তোমার অভিকর্ষ স্তরণ কী হতে থাকবে, কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে সেটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে একটু খেয়াল করো যে এই যে এখানে দেখো পৃথিবী পৃষ্ঠ হতে এটা উচ্চতা না, এইচ উচ্চতা, আর আর প্লাস এইচ হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে কি দূরত্ব। তাহলে পৃথিবীর কেন্দ্রের দূরত্বের রেসপেক্টে যদি আমরা লিখি জি এইচ ইজ ইকুয়াল টু জি এম, আমরা ধরে নিলাম আর প্লাস এইচ মানে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার আমরা এখানে লিখে দিচ্ছি আর ইজ গ্রেটার দেন বড় হাতের আর, ঠিক আছে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু হচ্ছে আর প্লাস কত এইচ। তাহলে বলতো পৃথিবী পৃষ্ঠ হতে ওপর দিকে গেলে অভিকর্ষ স্তরণ কী পাচ্ছে, দেখলাম তো আমরা, হ্রাস পাচ্ছে। তো কিভাবে হ্রাস পাচ্ছে দেখো, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের কি পাতিক, বর্গের কি ব্যস্তানুপাতিক। তার মানে দূরত্ব যত পৃথিবী পৃষ্ঠ থেকে
ওপর দিকে দূরত্ব যত যাবে, মানে ওপর দিকে যত যাবে কেন্দ্র হতে দূরত্ব তত বৃদ্ধি পাবে, আর কেন্দ্র হতে দূরত্ব যত বৃদ্ধি পাবে অভিকর্ষ ত্বরণ তত কমবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার হয়েছে না হয়নি? তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠ হতে ওপর দিকে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক হচ্ছে GH সমানুপাতিক 1 ভাগ কত R স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট? তাহলে এটা মাথায় রাখবা যে কেন্দ্র হতে, ঠিক আছে, কেন্দ্র হতে দূরত্বের সঙ্গে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে সম্পর্ক হচ্ছে কি, মানে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক হচ্ছে কি, যে অভিকর্ষ ত্বরণ কেন্দ্র হতে দূরত্বের কি পাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? কিন্তু পৃথিবী পৃষ্ঠ হতে ওপরে। ক্লিয়ার? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠ হতে H উচ্চতা অভিকর্ষ ত্বরণের জন্য এই রাশিমালা ইউজ করব অথবা এই রাশিমালা ইউজ করব, যেটা তোমার খুশি তুমি ইউজ করবা, কোনো সমস্যা নাই। এখন এটাকে আমরা একটু শর্ট করতে পারি। কিভাবে শর্ট করতে পারি ডিয়ার স্টুডেন্ট, সেটা দেখো যে GH ইজ ইকুয়াল টু, এখান থেকে লিখতেছি আর কি, এখান থেকে লিখতেছি, এখান থেকে এটা GH ইজ ইকুয়াল টু, আমরা G রাখলাম, এটাকে আমরা উপরে নিয়ে গেলাম, তাহলে 1 প্লাস H ভাগ R মাইনাস 2। ঠিক আছে? এখন এইখানে আমরা একটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার n দ্বিপদী বিস্তৃতি যদি করি, তাহলে দ্বিপদী বিস্তৃতিটা কেমন হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর, সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে 1 প্লাস nx 1 ডট, মানে এটা ফ্যাক্টোরিয়াল আর কি, ফ্যাক্টোরিয়াল প্লাস n ইন্টু n মাইনাস 1 এক্স স্কোয়ার। ঠিক আছে? বুঝতে না পারলে আমি বলে দিচ্ছি, n ইন্টু n মাইনাস 1 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকবে, কিন্তু এখানে এক্সটা হতে হবে কি এক্স স্কোয়ার, অবশ্যই অনেক চেয়ে কি ছোট। এখন এই দ্বিপদী বিস্তৃতিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, এই যে এইচ ভাগ আরটা হচ্ছে এক্স ধরতে পারবো আমরা। কেন ধরতে পারবো? কারণ এইচ ভাগ আর একের চেয়ে ছোট, আর একের চেয়ে ছোটোর উপর স্কোয়ার করলে অনেক চেয়ে ছোট হবে। তার মানে এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে এক্স স্কোয়ার অনেক চেয়ে ছোট হবে, তার মানে এটা এই যে এখানে যেটা আছে সেটাকে আমরা এক্স বিবেচনা করতে পারবো। তার মানে এই সমীকরণকে আমরা লিখতে পারবো 1 প্লাস এইচ ভাগ আর, এটা লিখতে পারবো, এর উপর মাইনাস কত 2। তাহলে এখানে কি কাজ করছে 1 থেকে গেল, প্লাস এন এর মান কত মাইনাস 2, তাহলে মাইনাস 2, হ্যাঁ, এক্স মানে কত এইচ ভাগ আর, এইচ ভাগ কত আর, ঠিক আছে, ডিভাইড বাই কত 1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এবার হচ্ছে প্লাস এখানে কত n মাইনাস 1, n কত মাইনাস 2 মাইনাস 1, হ্যাঁ, এক্সের উপর স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার মানে কি এইচ ভাগ আর এর উপর কি স্কোয়ার ডিভাইড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? ব্যাপারটা কি বুঝতে পারছো? কোনটার পর কোনটা একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, আমরা আর প্লাস ডট 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 আর দিলাম না, কেন দিলাম না এখন বুঝতে পারবা তোমরা। দেখো যে এইচ, এই যে এইচ আর এর চেয়ে ছোট, তার মানে এখানে এইচ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার তো হিউজ বড় হয়ে যাবে। আর স্কোয়ার যদি হিউজ বড় হয়ে যায় তাহলে এইচ স্কোয়ার দ্বারা আর স্কোয়ারকে যদি আমি ভাগ করি তাহলে এটা কিন্তু জিরোর কাছাকাছি চলে আসবে। আসবে কি না? আসবে। তার মানে আমরা এই টার্মটা নিব না, এই টার্মটা যেহেতু নিব না, পরের টার্মটা নেওয়ার তো প্রশ্নই আসে না, তাই না? তার মানে আমরা শুধু জাস্ট এই টার্মটা নিব। ঠিক আছে? তাহলে প্রায় সমান সমান দ্বারা আমরা এই টার্মটা নিলে কি হবে 1 মাইনাস 2, আর এটা হচ্ছে কত এইচ ভাগ কত আর, হ্যাঁ, ডিভাইডেড বাই কত 1, তার মানে এখানে দাঁড়াচ্ছে কি 1 মাইনাস 2 এইচ ডিভাইড বাই কত আর, এইটা। ঠিক? তার মানে এইটাকে যদি আমরা দ্বিপদী বিস্তৃতি করি এবং কিছু টার্ম যদি আমরা নেগলেক্ট করতে পারি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা দাঁড়াবে কি জি ইন্টু 1 প্লাস 1 মাইনাস 2 এইচ ডিভাইড বাই কত আর আসলো। কিন্তু শর্ত, এটা কখন, এখানে এটা কখন হলো, এটা যখন আমরা ধরে নিলাম যে এইচ থেকে আর আর অনেক বড় হলেই তখন আর স্কোয়ার দ্বারা এইচ, মানে এইচ স্কোয়ারকে আর স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা কি জিরোর কাছাকাছি চলে আসবে। তার মানে এই টার্মটা বাদ দিতে পারবো, পরের টার্মগুলো বাদ দিতে পারবো। কখন? যখন এইচ থেকে আর কি হবে অনেক বড় হবে। তার মানে আর এর তুলনায় এইচ অনেক ছোট, তার মানে কি পৃথিবীর আশেপাশে। তার মানে পৃথিবীর আশেপাশে, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ পৃথিবীর আশেপাশে, পৃথিবীর কি আশেপাশে পৃথিবী পৃষ্ঠ হতে কোনো উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এইচ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2 এইচ ভাগ আর। ঠিক আছে? এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে পৃথিবীর আশেপাশে এই সমীকরণ যে অ্যান্সার দিবে, এই সমীকরণ সে অ্যান্সার দিবে, এই সমীকরণ সে অ্যান্সার দিবে। কিন্তু পৃথিবী পৃষ্ঠ হতে অনেক উচ্চতায়
এই সমীকরণ যে অ্যান্সার দিবে, এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু একই অ্যান্সার দিবে না, কারণ এই সমীকরণ আর এই সমীকরণ লিগ্যাল অ্যান্সার দিবে, কিন্তু এটা তো তুমি কি করেছো, অনেক কিছু বাদ দিয়ে এটা লিখছো, তার মানে এ সঠিক অ্যান্সার দিবে না। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটাই ছিল আমার হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কেমন হবে সেটা। এখন কথা হচ্ছে যে আমরা পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করলাম, এখন যদি পৃথিবী পৃষ্ঠ গোলাকার না হতো তাহলে কি আমরা এটা করতে পারতাম? কারণ আমরা এ পয়েন্টে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করলাম পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায়। আমরা যদি বিষুবীয় অঞ্চলে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় নির্ণয় করতাম, তাহলে মেরু অঞ্চলে যেটা তুমি নির্ণয় করলা সেই অনুযায়ী বিষুবীয় অঞ্চলে আলাদা আসতো এবং সূত্র কি আলাদা ফরমেশন হয়ে যেত। আমার কথা কি বুঝতে পেরেছো? আবার ঘনত্ব আমরা সেম ধরেছি, ঘনত্ব সেম না ধরলে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ যা হতো পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় এইদিকে অভিকর্ষ ত্বরণ আর অন্য কিছু হতো, কারণ বল আলাদা হয়ে যেত। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে আমরা এখানে যে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করছি, এটা কিন্তু কি ধরে, পৃথিবী গোলাকার এবং পৃথিবীর ঘনত্ব কি সুষম। ক্লিয়ার হয়েছে? আমি জানি না কতটুকু বুঝাতে পারছি। তোমরা যদি আমার কথা বুঝতে না পারো তোমরা বারবার আমার কথাগুলো শুনবা, হ্যাঁ? তাহলে এটা বিষয় দিলাম, হ্যাঁ? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের কয়েকটা বিষয় দেখব। সেটা হচ্ছে যে জিরো মানে পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা, পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা, এটা হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা জিরো, পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা, আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা যদি জিরো হয় তার মানে কি বোঝাচ্ছে, পৃথিবী পৃষ্ঠতে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে তোমার 9.83, কিন্তু আমরা ইউজ করি কত, গড় হিসেবে 9.81। ঠিক আছে? ওকে, এবার পৃথিবী পৃষ্ঠ হতে 8.8 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.80। ঠিক আছে? আর পৃথিবী পৃষ্ঠ হতে 8.8 উচ্চতা যে জায়গাটাকে মিন করে সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। তার মানে পৃথিবী পৃষ্ঠ হতে 8.8 কিলোমিটার উচ্চতা যে জায়গাটা আমরা মিন করছি সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর সেখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.80। আচ্ছা, 36.6 কিলোমিটার ওপরে পৃথিবী পৃষ্ঠ হতে ওপরে অভিকর্ষ ত্বরণ হচ্ছে তোমার 9.71। ঠিক আছে? আচ্ছা, 400 কিলোমিটার ওপরে পৃথিবী পৃষ্ঠ হতে 400 কিলোমিটার ওপরে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 8.70 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি এগুলো সব কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষ ত্বরণ মিটার পার কি সেকেন্ড স্কোয়ার এত। আর এই 400 কিলোমিটার ওপরে যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় স্পেস শাটল অরবিট। স্পেস শাটল কি অরবিট, মানে স্পেস শাটলের কক্ষপথ কত, 400 কিলোমিটার উপরে, এবং সেখানে অভিকর্ষ ত্বরণ 8.70। আচ্ছা, এবার পৃথিবী পৃষ্ঠ হতে 35,700 কিলোমিটার ওপরে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 0.225 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই জায়গাটাতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট। কমিউনিকেশনস স্যাটেলাইট থাকে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তার মানে
এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, যে পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা ভ্যারি করার সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণগুলো কেমনভাবে ভ্যারি করে সেটা একটা বোঝা, এবং কোন উচ্চতায় কেমন হতে পারে তার একটা ধারণা পাওয়া। দেখো, পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 9.83, যেটা আমরা 9.81 ধরি। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠ হতে 8.8 কিলোমিটার উচ্চতায় 9.80, মানে মাউন্ট এভারেস্টের চূড়ায় তোমার অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.80। বুঝতে পেরেছ? এখন কথা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ হতে 8 কিলোমিটার পর্যন্ত অভিকর্ষ ত্বরণের তেমন কি পরিবর্তন আছে? দেখো, 9.80, 9.81, 9.83। আবার খেয়াল করো, 36.6 কিলোমিটার ওপরে অভিকর্ষ ত্বরণ কত? 9.71। তার মানে 36 কিলোমিটার ওপরেও তুমি যদি যাও, তাও কিন্তু অভিকর্ষ ত্বরণের তেমন একটা পরিবর্তন নাই। আচ্ছা, তুমি 400 কিলোমিটার উপরে যদি যাও, তাহলে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 8.70। তাহলে একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তার মানে কি বুঝলাম আমরা? যে 400 কিলোমিটার উপর পর্যন্ত অভিকর্ষ ত্বরণে তেমন একটা পরিবর্তন হয় না। ক্লিয়ার? কিন্তু 35,700 কিলোমিটার উপরে, যেখানে আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট থাকে, সেখানে অভিকর্ষ ত্বরণের হিউজ একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে 0.225। এত হয় সেখানে অভিকর্ষ ত্বরণ। তার মানে অনেক পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? অনেক, 9, তাই না? তার মানে এই চার্ট থেকে বোঝানো, মানে এই চার্ট থেকে বোঝার যে বিষয়টা, সেটা হচ্ছে যে 400 কিলোমিটার পর্যন্ত অভিকর্ষ ত্বরণের পার্সেন্টেজের দিক দিয়ে তেমন একটা কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? নাম্বার 2, যে কোন উচ্চতায় কেমন অভিকর্ষ ত্বরণ, এবং সেই উচ্চতায় কি কি ঘটনাগুলো থাকতে পারে তার একটা নমুনা। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের পৃথিবী পৃষ্ঠ হতে অভিকর্ষ ত্বরণের যে আলোচনা ছিল সেটা আমরা শেষ করলাম। আমরা অঙ্ক পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় বা এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ এখন কেমন হবে সেটা এখন আমরা দেখব। এক্ষেত্রেও কিন্তু পৃথিবীর ঘনত্ব সুষম এবং পৃথিবী কিকার? গোলাকার। ওকে, আচ্ছা, তাহলে এখন পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায়, এটাকে আমরা ডি দ্বারা ডিনোট করব। ডি, পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয়। ওকে, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা পৃথিবীটা ড্র করি। আমরা পৃথিবীটা ড্র করলাম, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর সেন্টার। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠ হতে আমরা ডি গভীরতায় এই পয়েন্ট নিলাম, এটা হচ্ছে ডি। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর মাইনাস ডি, কারণ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আর মাইনাস ডি, কেন্দ্র হতে আর মাইনাস ডি ব্যাসার্ধ নিয়ে আমরা এইভাবে একটা গোলক ড্র করলাম। তাহলে পৃথিবীর ভর হচ্ছে এম, আর এই যে গোলক নিলাম আর মাইনাস ডি ব্যাসার্ধের গোলক, এর ভর হচ্ছে এম ড্যাশ। এখন এই পয়েন্টে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এখানে কি রাখবো? একটা ভর রাখবো এম। এই ভর পৃথিবী এই ভরের ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা নির্ণয় করব। ধরে নিলাম পৃথিবী এই ভরের ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এফ। এখন এফ ইজিক্যাল টু কি লিখবো? এফ ইজিক্যাল টু জি, এই পৃথিবীর ভর, এর ভর ডিভাইড বাই আর স্কোয়ার, মানে মধ্যবর্তী দূরত্ব আর মাইনাস ডি স্কোয়ার। এটা লিখবো না? লিখবো না। কেন লিখবো না? দেখো, পৃথিবী হচ্ছে অনেকগুলো খোলকের সজ্জিত একটা মানে কম্বিনেশন। তার মানে অনেকগুলো খোলকের সন্নিবেশে পৃথিবীটা গঠিত। আমরা জানি সেল থিওরিয়াম থেকে। সেল থিওরিয়াম যদি কাউরি করা না থাকে প্লিজ করে ফেলবা, মানে ফার্স্ট লেকচার অভিকর্ষ মহাকর্ষের। তাহলে দেখো যে এই যে গোলক ড্র করেছি, এই গোলকের বাইরে এই এম ভরের কণা আছে, ঠিক আছে? গোলকের উপরে আছে মানে তো গোলকের বাইরে আছে। আর বাইরে যে একটা সেল আছে, খোলক আছে, এই খোলকের ভেতরে আছে। তো আমরা কি জানি সেল থিওরিয়াম অনুযায়ী, যে এই খোলক এই এম এর ওপর যে নেট ফোর্স অ্যাপ্লাই করবে সেটা 0।
তাহলে পৃথিবী যে এর উপরে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে কোনটুকু অংশ পৃথিবীর? এতটুকু অংশ। তার মানে এম ড্যাশ ভর এই পৃথিবীর উপর বল প্রয়োগ করবে এবং এই এম ভরের কণার জন্য এই এম ড্যাশ ভর কোথায় কেন্দ্রীভূত থাকবে? কেন্দ্রে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে এই এম ভরের কণার জন্য এইগুলোকে সকল ভর আমরা কোথায় কেন্দ্রীভূত ধরতে পারবো? কেন্দ্রে। তার মানে এগুলোকে একটা কণার মতো আচরণ করবে যে কণার সকল ভর এই জায়গাতে থাকবে এবং ভরটা কত? এম ড্যাশ। ক্লিয়ার? ওকে, এখন আমরা ওটাই লিখবো। তাহলে জি এম ড্যাশ এম ডিভাইডেড বাই কত? আর মাইনাস ডি হোল স্কয়ার। এখন যেহেতু আমরা ধরে নিয়েছি গোলকটা সুষম, তাহলে সুষম গোলক যদি হয় ডিয়ার স্টুডেন্ট, তাহলে ঘনত্ব রো ইজ ইকাল টু, আমরা যদি যে কোনো আয়তন নিই আর ওই আয়তনের ভর যদি নিই, ওই ভরকে ওই আয়তন দ্বারা যদি ভাগ করি তাহলে ঘনত্ব অলওয়েজ রো পাওয়া যাবে, কারণ সুষম ঘনত্ব। তাহলে আমরা এই পুরা গোলকের ভর নিচ্ছি এম। ঠিক আছে, তাহলে পুরা গোলকের ভর যদি এম হয় তাহলে আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে রো ইজ ইকাল টু যদি এটা হয় তাহলে রো ইজ ইকাল টু এটাও হবে এম ড্যাশ। ঠিক আছে, আর এই গোলকের ভর মানে এই ছোট্ট গোলকের ভর কত? ভর এম ড্যাশ, আয়তন কত? 4/3 পাই আর মাইনাস ডি কি কিউ। এখন ঘনত্ব যেহেতু সেম, তার মানে এ অংশ আর এই অংশ কি? সেম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এম ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু এম ড্যাশ ডিভাইড বাই 4/3 পাই আর মাইনাস ডি কিউব। এখন আমাদের টার্গেট এম ড্যাশ বের করার। তাহলে এখান থেকে 4/3, এখান থেকে 4/3 পাই পাই কেটে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি লিখি তাহলে এম ড্যাশ ইজ ইকুয়াল টু এম আর মাইনাস ডি কিউব ডিভাইডেড বাই আর কিউব, এটাই। এখন এখানে আমরা এম ড্যাশের মানটা বসাই দেব। তাহলে এফ ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার ইন্টু এম ড্যাশের মান হচ্ছে এম ইন্টু আর মাইনাস ডি কিউব ডিভাইডেড বাই আর কিউব। কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন কি করবো ভাইয়া? এখন এখান থেকে আর মাইনাস ডি স্কোয়ার আর এখানকার কিউব শেষ, কারণ এখানে আর মাইনাস ডি একটাই থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি জি এম এম ডিভাইডেড বাই আর কিউব ইন্টু আর মাইনাস ডি, তার মানে এফ ইজ ইকাল টু এটা দাঁড়ালো। এখন আমরা চাই এ পয়েন্টের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে। তো আমরা জানি এ পয়েন্টের অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকাল টু এফ। ঠিক আছে, এফ মানে কি? এতটুকু। তাহলে জি এম এম আর মাইনাস ডি ডিভাইড বাই কত? আর কিউব ইন্টু কি ভর? এম ভর। এম ভর দিলাম, তাহলে এটা এটা কেটে গেল। তাহলে কি থাকলো? জি এম আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর কিউব। এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ কত? জি গভীরতায়। তাহলে এখানে আমরা জিডি দিলাম, জিডি দিলাম। ঠিক আছে, এই ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ডিয়ার স্টুডেন্ট, এখন যেটা আর কি মূল জিনিস যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে, দেখো মনোযোগ সহকারে খেয়াল করো। জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটার তো কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে, ঠিক আছে, মানে পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ এটা ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ, তার মানে পৃথিবীর অভ্যন্তরে তো অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ, আর এটা হচ্ছে কি? পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব। দেখো আর মাইনাস ডি হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব না, কেন্দ্র হতে এই দূরত্ব না, আর মাইনাস ডি। তাহলে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের কি পাতিক? সমানুপাতিক। তার মানে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র হতে দূরত্ব যত বৃদ্ধি পাবে অভিকর্ষ ত্বরণের পরিমাণ তত বৃদ্ধি পাবে। তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যদি পৃষ্ঠের দিকে যাও তাহলে কেন্দ্র হতে দূরত্ব যেহেতু বৃদ্ধি পাচ্ছে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে, পাবে 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 পৃষ্ঠে এসেও বৃদ্ধি পাবে। এখন পৃষ্ঠ থেকে তুমি যদি ওপরে যাও তাহলে আমরা জানি পৃথিবী থেকে ওপরে গেলে অভিকর্ষ ত্বরণ কমে যায়। তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম? যে পৃথিবীর কেন্দ্র থেকে অভিকর্ষ ত্বরণ, মানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে গেলে অভিকর্ষ ত্বরণ বাড়তে থাকবে, পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত বাড়বে। তারপরে পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরে গেলে অভিকর্ষ ত্বরণ আবার কি হবে? কমবে। তার মানে অভিকর্ষ ত্বরণ বেশি কোথায়? অভিকর্ষ ত্বরণ বেশি পৃষ্ঠে।
তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে কি বেশি? ডিয়ার স্টুডেন্ট, আমার কথা কি তোমরা বুঝতে পেরেছ? পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে কি বেশি। এবার আমরা তো বুঝে গেলাম পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কি বেশি, তার মানে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ কি কম, কোথাও অপেক্ষা, পৃথিবীর পৃষ্ঠ অপেক্ষা। তার মানে আমরা এখান থেকে বলে দিতে পারি যে জি, এখানে আমরা লিখছি যে জি ডি লেস দেন কত? জি। ক্লিয়ার? দেখা যাচ্ছে স্টুডেন্ট? আমি চেক করে নিই যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা স্টুডেন্ট, তো এটাই হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র, এবং বলেও দিলাম কোথায় কি হবে। এখন আমরা এটাকে আর একটু ভালো করতে চাই বলতে যে পৃথিবী পৃষ্ঠতে যে অভিকর্ষ ত্বরণ, তার রেসপেক্টে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণটাকে আমরা প্রকাশ করতে চাই। হ্যাঁ, তো সেটা আমরা করি। ডিয়ার স্টুডেন্ট, আবার লিখলাম আমি জিডি ইজ ইকাল টু জি এম আর কিউব ইন্টু আর মাইনাস কত? ডি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকাল টু জি এম ডিভাইডেড বাই কি? আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে জি এম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা জি এম এর পরিবর্তে জি আর স্কোয়ার বসাই, নিচে হচ্ছে কত? আর কিউব, এখানে আর মাইনাস কত? ডি। তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে কি থাকলো? জি আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর, ভাগ আকারে লিখে দিলাম। এখন জি যদি ভাগ করে দিই, 1 মাইনাস ডি ভাগ কত? আর। তাহলে এটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সমীকরণ। কার মাধ্যমে? পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ, মানে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মাধ্যমে। ক্লিয়ার? এখান থেকেও তুমি বলতে পারবা যে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ অপেক্ষা কি? কম। কিভাবে? দেখো, ডি ভাগ আর, আর তো বড়, ডি তো ছোট, তার মানে এটা একের চেয়ে ছোট। 1 মাইনাস সামথিং মানে এটাও একের চেয়ে কি? ছোট। আচ্ছা, এটা একের চেয়ে ছোট জিনিসের সঙ্গে যদি জি গুণ করো, তাহলে এই ফলাফলটা জি এর চেয়ে ছোট হয়ে যাবে। তার মানে জিডি জি এর চেয়ে ছোট, তার মানে জি ডি এর চেয়ে কি? বড়। তার মানে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের চেয়ে কি? বেশি। ডিয়ার স্টুডেন্ট, আমি মনে হয় তোমাদের ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি আল্লাহর রহমতে। এখন কথা হচ্ছে, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু এদিক মিশিয়ে দিই। হ্যাঁ, এদিক মিশিয়ে দিলে আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। মিশিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই তো মিশিয়ে দিলাম। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ। ভালো করে খেয়াল করো, পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক। তার মানে পৃথিবীর অভ্যন্তরে কোনো কণা যদি পৃথিবীর কেন্দ্র হতে দূরে সরে যায়, তাহলে ওর ওপর অভিকর্ষ ত্বরণ বাড়বে। তার মানে ওর ওপর ক্রিয়ারত অভিকর্ষ ত্বরণ কী হবে? বাড়বে। আবার পৃথিবীর অভ্যন্তরে কোনো কণা যদি পৃথিবীর কাছে আসে, তাহলে কেন্দ্র থেকে যেহেতু দূরত্ব কমছে, তার উপর অভিকর্ষ ত্বরণ কী হবে? কমবে। ক্লিয়ার? তার মানে কোনো পৃথিবীর অভ্যন্তরে কোনো কণার অবস্থানের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি পাতিক? কেন্দ্র হতে কোনো কণার অবস্থানের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। কিন্তু সেটা হচ্ছে যে কেন্দ্র হতে যে কোনো বিন্দুর অবস্থানের ডিরেকশন কোন দিকে? বাইরের দিকে। মনে করো এখানে কণা আছে, তাহলে কেন্দ্র হতে এই কণার অবস্থানের ডিরেকশন কোন দিকে? বাইরের দিকে। আর এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে কি বুঝলাম আমরা বুঝলাম যে পৃথিবীর অভ্যন্তরে, ভালো করে শোনো, পৃথিবীর অভ্যন্তরে কোনো কণার অভিকর্ষ ত্বরণ কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক, কিন্তু কেন্দ্র হতে কণার অবস্থানের কি মুখী? বিপরীতমুখী। কারণ এ পয়েন্টে কণার অবস্থান ভেক্টরের ডিরেকশনের দিকে, অভিকর্ষ ত্বরণের ডিরেকশনের দিকে। তুমি যদি এদিকে খেয়াল করো, তাহলে এ পয়েন্ট অভিকর্ষ ত্বরণের ডিরেকশন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, কারণ বলের ডিরেকশন কেন্দ্রের দিকে, এবং কেন্দ্রের সাপেক্ষে ওই কণার অবস্থান ভেক্টরের ডিরেকশন কি? বাইরের দিকে। তার মানে আমরা দেখলাম যে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ
কেন্দ্র হতে কণার অবস্থানের সমানুপাতিক। কেন্দ্র হতে কণার অবস্থান যত দূরে যাবে অভিকর্ষ ত্বরণ তত বৃদ্ধি পাবে তার উপর, কিন্তু অবস্থানের বিপরীতমুখী, মানে জি এর ডিরেকশন আর কেন্দ্রের সাপেক্ষে কণার অবস্থানের ডিরেকশন কি বিপরীতমুখী। তার মানে আমরা এখানে বলতে পারি, কি বলতে পারি, যে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ এবং কণার অবস্থান, ঠিক আছে, পরস্পর সমানুপাতিক কিন্তু কিমুখী, বিপরীতমুখী। তার মানে যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে দেখো এটা কনস্ট্যান্ট কিনা, এই সমীকরণ নিয়ে কাজ করছি, দেখো এই সমীকরণ একটু কনস্ট্যান্ট কিনা, তাহলে ভেক্টর ফরম্যাটে যদি লিখি তাহলে জিডি ভেক্টর ফরম্যাট, ঠিক আছে, সমান সমান কে দিলাম, একটু কে দিলাম কনস্ট্যান্ট, সামনে কিনাস মাইনাস আর মাইনাস কত ডি। ক্লিয়ার না? তার মানে এটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব, ঠিক আছে, এটাকে আমরা আর ধরে নিলাম, তাহলে জিডি সমান সমান মাইনাস কে, এটাকে আমরা আর ধরলাম, কেন্দ্র হতে এটা ভেক্টর চিহ্ন দিতে হবে আর কি এরকম, তাহলে কেন্দ্র হতে কণার অবস্থান ভেক্টর এটা, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর অভ্যন্তরে কোনো কণার ওপর প্রযুক্ত অভিকর্ষ ত্বরণ কণার অবস্থান ভেক্টরের সমানুপাতিক কিন্তু কিমুখী, বিপরীতমুখী। তার মানে এখান থেকে লেখা যাবে জিডি ভেক্টর সমানুপাতিক মাইনাস আর, ঠিক আছে। আর কোনো কণার ওপর ক্রিয়ারত ত্বরণ যদি কণার অবস্থানের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয় তাহলে ওই কণার গতি সরলছন্দিত গতি হয়। তার মানে পৃথিবীর অভ্যন্তরে কোনো কণার গতি হবে কি সরলছন্দিত স্পন্দন গতি। কি গতি? তার মানে এটা সরলছন্দিত স্পন্দন গতির সমীকরণ, সরলছন্দিত স্পন্দনের কি করণ সমীকরণ। আমি বুঝাই দিচ্ছি, দাঁড়াও, সমীকরণ, ওকে। তার মানে খেয়াল করো একটু বিষয়টা, সেটা হচ্ছে দেখো তো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত, 0। দেখো পৃথিবীর কেন্দ্রে ডি এর মান কত হবে, আর 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 কেটে গেল কত 1, তাহলে 1 - 1 মানে 0, পুরাটাই কত 0, তার মানে জিডি 0। তার মানে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0। পৃথিবীর কেন্দ্র থেকে কণাটি যখন উপর দিকে যাবে তখন অভিকর্ষ ত্বরণ তার উপর বৃদ্ধি পাবে, কিন্তু অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে কিন্তু তার ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে। আবার পৃথিবীর কেন্দ্র থেকে এদিকে গেলে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে, ঠিক আছে, এবং তার ডিরেকশন কোন দিকে, কেন্দ্রের দিকে। তার মানে কণাটি যখন কেন্দ্রে থাকবে তখন তার ওপরে নিট ফোর্স 0, অর্থাৎ তার উপর অভিকর্ষ ত্বরণ 0। এখন কণাটিকে যে কোনোভাবে যদি একটু নড়ে দিই তাহলে সে ওপর দিকে যাবে, কিন্তু ওপর দিকে গেলে ওপর দিকে সে যে মুভ করবে তার উপর ফোর্স যেটা কাজ করবে সেটা কোন দিকে, নিচের দিকে, এবং তাকে একসময় কী করবে, থামাবে। থামার পর সে নিচের দিকে আসবে, এই পয়েন্টে তার উপর মানে বল কত হবে, 0 হবে, কিন্তু তার একটা বেগ থাকবে, সেই বেগ নিয়ে আবার সেই এদিকে যাওয়া শুরু করবে, নিচের দিকে যখনই সে ক্রস করবে তখন তার উপর যে বলটা কাজ করবে বা ত্বরণ সেটা কোন দিকে, উপর দিকে, তার মানে তার স্পিড আবার কমাবে। ক্লিয়ার? এইভাবে দোল খেতেই থাকবে। তার মানে এটা দ্বারা বোঝায় যে আমি যদি পৃথিবীর আর কি ব্যাসার্ধ বরাবর একটা সুড়ঙ্গ তৈরি করি আর একটা বস্তুকে এখান থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে ওই বস্তুটা আসবে, এখানে স্পিড সর্বোচ্চ হবে, হওয়ার পর যখন আবার এদিকে যাবে তখন তার স্পিড আস্তে আস্তে কমতে এখানে সে 0 হবে, আবার সে উপর দিকে যাবে, যেতে এখানে স্পিড সর্বোচ্চ হবে, এভাবে দোল খেতেই থাকবে। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর যদি একটা তুমি সুড়ঙ্গ কল্পনা করো এবং ওই সুড়ঙ্গতে একটা বস্তু যদি এভাবে ছেড়ে দাও তাহলে ওই বস্তু এইভাবে কি করবে, সরলছন্দিত স্পন্দিত হতে থাকবে। তার মানে সরলছন্দিত স্পন্দনের সমীকরণ হচ্ছে কি, যে মিন পজিশন, অর্থাৎ যে বিন্দুতে বস্তুর উপরে ফোর্স 0, দেখো এই বিন্দুতে বস্তুর উপরে ফোর্স কিন্তু 0, ঠিক আছে। তাহলে যে বিন্দুতে বস্তুর উপর ফোর্স 0 সেই বিন্দুকে বলা হয় মিন পজিশন। ওই মিন পজিশন থেকে কোনো বস্তুকে তুমি যদি টোকা দাও, যেটাকে ডিসপ্লেস করো, এবং ডিসপ্লেস করার পর ওর উপরে যে বলটা কাজ করবে সেই বলটা যদি ওর সরণের সমানুপাতিক কিন্তু কি বিপরীতমুখী হয়, তার মানে ওর সরণের মানে ওর উপরে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেই ত্বরণ যদি সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়, ঠিক আছে, তাহলে ওর গতি হবে সরলছন্দিত স্পন্দন গতি। তো এখানে পৃথিবীর অভ্যন্তরে কোনো কণার উপর যে অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করছে সেই ত্বরণ তার অবস্থানের, ঠিক আছে, বা কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক কিন্তু কি বিপরীতমুখী। তার মানে ওই কণা কি গতি লাভ করবে, সরলছন্দিত স্পন্দন গতি। আমি বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আর এর ক্লিয়ার কনসেপ্ট পাওয়া ইনশাআল্লাহ 8ম চ্যাপ্টারে পর্যাবৃত্ত গতিতে, যে সরলছন্দিত স্পন্দন কি এবং সরলছন্দিত স্পন্দনটা কিভাবে হয়, ঠিক আছে। তার মানে স্প্রিং বল F = kx, ঠিক আছে, ওইখানে হচ্ছে বল সরণের সমানুপাতিক কিন্তু কি বিপরীতমুখী, ঠিক আছে। তার মানে কোনো জায়গায় যদি স্প্রিং ফোর্স কাজ করে, কোনো বস্তু ডিসপ্লেস করলা
সাম্যাবস্থা হতে এবং তার উপরে স্প্রিং ফোর্স কাজ করা শুরু করলো, তার মানে বুঝতে হবে ওই বস্তু সরলচন্দ্রিত স্পন্দনে কি হচ্ছে, স্পন্দিত হচ্ছে, বা তার গতিটা হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দন গতি। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি বোঝানোর চেষ্টা করলাম তোমাদের যে পৃথিবীর হতে এই যে গভীরতায় অভিকর্ষ স্তরণ কেমন হতে পারে বা কি হতে পারে। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, এখন পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সাথে অভিকর্ষ স্তরণ যে পরিবর্তন সেটা আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? তাহলে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সাথে অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন। পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। হ্যাঁ, তো এটা হচ্ছে পৃথিবী, এটা কেন্দ্র। পৃথিবীর পৃষ্ঠে ধরে নাও এটা পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব আর, এখানে আর ইজ ইকুয়াল টু মানে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবী পৃষ্ঠ হতে ধরে নাও এই উচ্চতায় এটা দূরত্ব আর, তার মানে এখানে আর অবশ্যই ব্যাসার্ধের চেয়ে বড়। আর পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতায় যে কোনো বিন্দু নিলাম, এখানে আর, তার মানে এখানে আর অবশ্যই আর এর চেয়ে বড়, হাতের আর চেয়ে কি ছোট। তার মানে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সঙ্গে অভিকর্ষ স্তরণের পরিবর্তনটা কেমন হচ্ছে সেটা আমরা এখন দেখব। তো পৃথিবী পৃষ্ঠ হতে বাহিরে কোনো বিন্দুর দূরত্ব কেন্দ্র হতে আর যদি হয় তাহলে সে আর বড়, হাতের আর চেয়ে বড়। আর পৃথিবীর কেন্দ্র হতে পৃষ্ঠের কোনো বিন্দু যদি হয় তাহলে সেখানে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব আর ব্যাসার্ধের সমান। আর পৃথিবীর কেন্দ্র হতে কোনো দূরত্ব যদি পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুতে হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র হতে ওই পয়েন্টের দূরত্ব যদি ছোট হাতের আর হয় তাহলে ছোট হাতের আর পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে কি ছোট। ওকে, এবার আমরা ড্র করব। ঠিক আছে? এই যে ডিয়ার স্টুডেন্ট, গ্রাফ, ছোট্ট করে গ্রাফ নিলাম। আচ্ছা, আমরা এদিকে ধরলাম যে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব আর মিন করছে, আর এটা হচ্ছে জি ড্যাশ। ঠিক আছে? তাহলে বলতো এখানে এটা মূল বিন্দু, তাহলে পৃথিবীর কেন্দ্র হতে এই দূরত্বটা কত? 0। পৃথিবীর কেন্দ্র হতে এই দূরত্বটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর মানে পৃষ্ঠ। ঠিক আছে? আর এই দিক হচ্ছে আর ইজ গ্রেটার দেন কত? আর। আর এদিক হচ্ছে আর লেস দেন কত? আর। ওকে, এখন বলতো পৃথিবীর কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত যে অভিকর্ষ স্তরণ সেটা দূরত্বের সাথে কি পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পায় না? তার মানে এটা, তার মানে এখানে অভিকর্ষ স্তরণ সর্বোচ্চ মানে জি। এখন পৃথিবী পৃষ্ঠ হতে যদি আমি আরও দূরে যাই তাহলে এখানে হচ্ছে জি ড্যাশ সমানুপাতিক আর, তার মানে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ স্তরণ আর এর সঙ্গে কি পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সঙ্গে সমানুপাতিক না সেটা। এবার পৃথিবী পৃষ্ঠ হতে ওপরে যদি যায় তাহলে অভিকর্ষ স্তরণ কি হবে? হ্রাস পাবে। কি? জি ড্যাশ সমানুপাতিক 1 কত? আর স্কয়ার। ঠিক আছে? পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হারে। ক্লিয়ার? বুঝতে পেরেছো না পারোনি? ওকে, তো এটা হচ্ছে লেখচিত্র। ঠিক আছে, যে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সাথে অভিকর্ষ স্তরণের পরিবর্তন কিভাবে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে তো? ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদের। ঠিক আছে? ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, মিশাই দিলাম এটা। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠ হতে ভেতরে গেলে একটা জিনিস চিন্তা করো, আমি সুষম গোলকের কথাই চিন্তা করলাম। সুষম গোলক খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে পৃথিবী গোলাকার, আমার গোলাকার হয়নি, তোমরা ধরে নেবা গোলাকার আর সুষম। তাহলে এটা হচ্ছে গোলাকার,
এবং কি সুষম। ঠিক আছে, আচ্ছা, এটাও গোলাকার এবং সুষম। ডিয়ার স্টুডেন্ট, এখন আমি যে বিষয়টা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কয়টা বিষয়ের উপর নির্ভর করছে? অভিকর্ষ ত্বরণ কয়টা বিষয়ের উপর নির্ভর করে? একটা হচ্ছে ভরের গুণফল, আর একটা হচ্ছে দূরত্ব। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যদি ওপর দিকে যাও তাহলে ভর চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি? ভর চেঞ্জ হবে না, ঠিক আছে, কিন্তু দূরত্ব চেঞ্জ হবে। তার মানে আমরা জানি যে মহাকর্ষ বল F = G(m)m ডিভাইডেড বাই r²। তার মানে এখানে যদি আমি একটা ভর রাখি, আর এটা হচ্ছে পৃথিবীর ভর, এখন পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এই ভরকে উপরে নিয়ে যেতেই থাকি তাহলে m আর m, এই m আর m এর কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু কার চেঞ্জ হচ্ছে? r এর চেঞ্জ হচ্ছে। তার মানে এই বলটা একটা কারণে পরিবর্তন হবে, সেটা হচ্ছে r এর কারণে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ একটা কারণে পরিবর্তন হবে, সেটা হচ্ছে r এর কারণে। ক্লিয়ার? ওকে। তার মানে পৃথিবী পৃষ্ঠ হতে উপর দিকে গেলে অভিকর্ষ ত্বরণ তথা বলের একটা কারণে পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে দূরত্ব। আর দূরত্বের সঙ্গে যেহেতু অভিকর্ষ বলের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে, সেহেতু বল কমবে, অভিকর্ষ ত্বরণও কমবে। ওকে, এবার পৃথিবী পৃষ্ঠ হতে তুমি যদি নিচের দিকে আসো তাহলে বলো তো অভিকর্ষ বল পরিবর্তন হতে পারে কয়টা কারণে? দুইটা কারণে। নাম্বার 1, পৃথিবী পৃষ্ঠ হতে তুমি যখন গভীর নিচের দিকে আসবা তখন যত নিচের দিকে আসবা, মনে করো পৃথিবী পৃষ্ঠ থেকে এখানে আসলাম, তাহলে এভাবে যদি গোলক ড্র করি তাহলে এই খোলকের ভর বাদ, কারণ এই পয়েন্টে থাকা কণার ওপর এই খোলক যে নিট ফোর্স অ্যাপ্লাই করবে সেটা জিরো সেল থিওরাম অনুযায়ী। আচ্ছা, তার মানে জি এম এই ভরের গুণফল কমতেছে, তাহলে নিচের দিকে তুমি যখন আসতেছো তখন ভরের গুণফল কমছে। ভরের গুণফল কমলে এফ কী পাবে? কমে যাবে। তাহলে নিচের দিকে তুমি যখন আসছো তখন ভরের গুণফল কমার কারণে, ভর কমার কারণে বল কমছে, মহাকর্ষ বল। ঠিক আছে, তার মানে ওই কারণে অভিকর্ষ ত্বরণও কমছে। আচ্ছা, আরেকটা বিষয়, তুমি যখন পৃষ্ঠ হতে নিচের দিকে আসতেছো, ঠিক আছে, তখন কিন্তু তুমি কি করছো? তুমি একটা কাজ করছো, সেটা হচ্ছে যে ঘনত্ব আছে না, ঘনত্ব আস্তে আস্তে কি পাই? আমি বললাম না ঘনত্ব পরে আলোচনা করব। দেখো আস্তে আস্তে তুমি যখন নিচের দিকে আসছো তখন ঘনত্ব আস্তে আস্তে কী পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে ঘনত্ব, সরি ঘনত্ব না, সরি ঘনত্ব না, ওটা পরে বলছি। তুমি যখন নিচের দিকে আসতেছো তখন কেন্দ্র থেকে ওই ভরের দূরত্ব কমছে না কমছে। তার মানে আর কমছে, আর কমলে এফ কি পাই? বৃদ্ধি পাই। তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে ওপর দিকে গেলে একটা ফ্যাক্টরি বলকে পরিবর্তন করে, সেটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এবং দূরত্ব যেহেতু বৃদ্ধি পায় এফ কমে, জি কমে। ঠিক আছে, কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যখন নিচের দিকে যাবা তখন অভিকর্ষজ বল দুইটা কারণে পরিবর্তন হতে পারে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দুইটা কারণে পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে ভর কমার কারণে বল বৃদ্ধি পেতে পারে, মানে ভর কমার কারণে বল কমতে পারে, অর্থাৎ জি কমতে পারে। আবার দূরত্ব কমার কারণে বল বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ জি কি বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা কি করব? আমরা যখন পৃথিবী পৃষ্ঠ থেকে নিচের দিকে গেলাম তখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে অভিকর্ষ ত্বরণ কমছে, কিন্তু আমরা দেখলাম হিসাব করে যে পৃথিবী পৃষ্ঠের থেকে নিচের দিকে গেলে একটা ফ্যাক্টর কমাতে পারে আর একটা ফ্যাক্টর কি বাড়াতে পারে না। তো পৃথিবী যদি গোলাকার হয়, পৃথিবী যদি সুষম ঘনত্বের হয়, তাহলে এইখানে 2 নম্বরটা জিতবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে, ভালো করে শোনো, এটা হচ্ছে 1 নম্বরটা জিতবে, 1 নম্বর পয়েন্টটা জিতে যাবে। সেটা হচ্ছে কি, যে নিচের দিকে গেলে ভর যেহেতু বাদ যাচ্ছে, সুষম যেহেতু ধরে নিয়েছি, গোলকটা সুষম, প্রত্যেকটা জায়গার ভর সেম, ডিস্ট্রিবিউশন সেম, ঘনত্ব সেম। ঠিক আছে, নিচের দিকে যখন আমরা যাব তখন ভরের কারণে
বল কমবে, আর বলের কারণে জিটা কি কমবে, এটা জিতবে। কিন্তু দূরত্ব কমার কারণে যে বল বৃদ্ধি পাবে এটা জিতবে না। যদি আমরা ধরি যে মানে পৃথিবীটা কি গোলাকার এবং পৃথিবীটার ঘনত্ব কি সেম, এবং সেটা আমরা প্রমাণ করেছি কিছুক্ষণ আগে দেখলাম যে এই ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবী কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ পৃষ্ঠ হতে যত নিচের দিকে নামবে অভিকর্ষ ত্বরণ তত কমবে, কেন্দ্র হতে উপর দিকে পৃষ্ঠের দিকে যত যাবে অভিকর্ষ ত্বরণ তত বৃদ্ধি পাবে। ক্লিয়ার? কিন্তু পৃথিবী কি আসলে গোলাকার বা পৃথিবী কি আসলে সুষম? না। তাহলে এখন আমরা আলোচনা করব পৃথিবী যেহেতু সুষম না, তাহলে অরিজিনালি আসলে কোন ঘটনাটা ঘটে। আমরা থিওরিটিক্যালি তো দেখলাম যে পৃষ্ঠ হতে নিচের দিকে গেলে অভিকর্ষ ত্বরণ কী হয়, কমে, ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে কী হবে সেটা দেখি। প্রকৃতপক্ষে যেটা হবে সেটা হচ্ছে যে আমি তোমাদের প্রথমে 3টা লেয়ার করেছিলাম, সেটা হচ্ছে 3টা লেয়ার ছিল, 1টা লেয়ার, 2টা লেয়ার, 3টা লেয়ার। এই লেয়ারের ঘনত্ব কম, এই লেয়ারের ঘনত্ব কি বেশি, এই লেয়ারের ঘনত্ব আরও বেশি। তো বস্তু কেউ যদি পৃথিবী পৃষ্ঠ হতে ভিতর দিকে যায়, তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু ঘনত্ব কম থাকে, প্রথম ক্ষেত্রে যেহেতু কি ঘনত্ব কম থাকে, তো কম থাকার কারণে ভরের যে ইফেক্ট, সে ভরের ইফেক্টটা এফের ওপর তেমন একটা পড়ে না, ঠিক আছে। কারণ ঘনত্ব কম, ভর তেমন একটা বাদ যায় না, ঠিক আছে। আমরা যদি এই পয়েন্টের কথা ধরি, তাহলে এটা যদি খোলক বিবেচনা করি, এই খোলক এর উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না, তো এই খোলকের তেমন একটা ভর থাকে না এই তুলনায়, কারণ এগুলো বেশি ঘনত্বের। যেহেতু ভর থাকে না, তার মানে ভরের কমা এই এফকে যে কমাবে, এই কমাটা তেমন একটা কমাতে পারে না, ঠিক আছে। কিন্তু এর সঙ্গে তার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ডিস্টেন্স কমে, তার মানে এই ডিস্টেন্স কমে, এই ডিস্টেন্স এফকে কী করে, বৃদ্ধি করে, ঠিক আছে। তার মানে রেইলি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি তুমি নিচের দিকে যাও, তাহলে প্রথম অবস্থায় ভরের কমা বলকে তেমন ইফেক্ট ফেলতে পারে না। তার মানে সেক্ষেত্রে দূরত্বটা ইফেক্ট ফেলে, দূরত্ব যেহেতু কমতেছে বল বৃদ্ধি পাবে। তার মানে পৃথিবী পৃষ্ঠ হতে ভিতর দিকে গেলে প্রথমে অভিকর্ষ বল বৃদ্ধি পায়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পায়। এ সময় যেতে যেতে একসময় অভিকর্ষ বল অনেক বৃদ্ধি পায়, সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হওয়ার পর তখন আবার অভিকর্ষ বল কী হতে থাকে, কমতে থাকে, মানে তখন ভরের ইফেক্টটা পড়ে, ঠিক আছে। দূরত্বের চেয়ে ভরের ইফেক্টটা বেশি পড়ে, তখন অভিকর্ষ ত্বরণ কমতে থাকে এবং কেন্দ্রে গিয়ে অভিকর্ষ ত্বরণ কত হয়, 0 হয়। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা? এটাই হচ্ছে মেন বেসিক। ডিয়ার স্টুডেন্ট, আমাদের পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের যে কনসেপ্টগুলো ছিল আমি সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা ম্যাথ করব, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট। আর আরেকটা কারণে জি পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল রোটেশন অফ আর্থ, পৃথিবীর ঘূর্ণন। সেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব, অর্থাৎ সামনের লেকচারে আমরা আলোচনা করব 4 নম্বর লেকচারে। এখন আমরা ম্যাথ করে ফেলি কিছু। আমরা ম্যাথ লিখতেছি। কোশ্চিন: পৃথিবী সুষম ঘনত্বের গোলক হলে পৃথিবী পৃষ্ঠ হতে r/2 গভীরতায় একটি বস্তুর ওজন কেমন হবে? তাহলে পৃথিবী সুষম ঘনত্বের গোলক হলে পৃথিবী পৃষ্ঠ হতে r/2 গভীরতায় একটি বস্তুর ওজন কেমন হবে যদি পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ওজন 100 নিউটন। ওকে, তো বলছে পৃথিবী সুষম ঘনত্বের গোলক হলে পৃথিবী পৃষ্ঠ হতে r/2 গভীরতায় একটি বস্তুর ওজন কেমন হবে? সুষম ঘনত্ব না হলে কি আমরা পৃথিবী পৃষ্ঠের গভীরতায়, পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় যে সূত্রগুলো তৈরি করেছি সেগুলো অ্যাপ্লাই করা যাবে? যাবে না। তো পৃথিবী সুষম ঘনত্বের গোলক হলে পৃথিবী পৃষ্ঠ হতে r/2 গভীরতায় একটি বস্তুর ওজন কেমন হবে সেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো ওজন মানে কি? ওজন মানে হচ্ছে ভর ইন্টু ওই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। ওজন নিয়ে আমি পরে আরও কিছু কথা বলবো, কিন্তু এখন পর্যন্ত ওজন মানে কি আমরা জানি, ভর ইন্টু অভিকর্ষ কি ত্বরণ। তাহলে আমরা একটা কাজ করি, আমরা r/2 গভীরতায় অভিকর্ষ ত্বরণ কী হবে সেটা নির্ণয় করি। তাহলে জি ডি মানে কত, জি ইন্টু 1 - ডি ডিভাইড বাই কত, আর
তাহলে জি ইন্টু 1 মাইনাস ডি মানে কত, আর ভাগ 2 ডিভাইড বাই আর। তাহলে আর আর কেটে গেল, তাহলে জি 1 মাইনাস হাফটা নিচে চলে আসলো, তার মানে কত হাফ, তার মানে জি ভাগ কত 2, তার মানে জি ডি ডিভাইড বাই, এই তো নাকি, এটাই তো। আচ্ছা, আমিও খাতে দেখলাম, ঠিক আছে ক্যালকুলেশন। এখন আমি এটাকে এম দ্বারা গুণ করলাম, এই পক্ষকে এম জি ডি, এদিকেও আমরা এম জি দ্বারা মানে এম দ্বারা গুণ করলাম ডিভাইডেড 2। এখন বলো তো পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন মানে কত, এম জি দেওয়া আছে 100, তো এম জি এখানে আমরা 100 বসাই দেবো, তাহলে 100 ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে ডি গভীরতায় অভিকর্ষ মানে বস্তুর ওজন, তাহলে কত 50 নিউটন। দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ হতে আর ভাগ 2 গভীরতায় অভিকর্ষ ত্বরণ জিডি, তাহলে ওইখানে অভিকর্ষ ত্বরণের সঙ্গে ভর গুণ করলে ওইখানে যে ওজন সেটা পাবো, সেটাই আমরা লিখছি। হ্যাঁ, ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের এটা হয়ে গেছে, তাই না? এই অঙ্ক ক্লোজ। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে জি ড্যাশ বনাম ডি এবং জি ড্যাশ বনাম এইচ লেখ অঙ্কন করো। ঠিক আছে, যেখানে যেখানে ডি পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এবং এইচ পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা নির্দেশ করে। তাহলে কি ডিয়ার স্টুডেন্ট, জি ড্যাশ বনাম ডি এবং জি ড্যাশ বনাম এইচ লেখ অঙ্কন করো, যেখানে ডি পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এবং এইচ পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা নির্দেশ করে। ঠিক আছে, তার মানে তোমাকে হিসাব করতে বলছে পৃথিবী পৃষ্ঠ হতে, পৃথিবী পৃষ্ঠ হতে গভীরে যাবা, পৃথিবী পৃষ্ঠ হতে কি উপরে যাবা, আর এর জন্য তুমি গ্রাফ ড্র করো জি ড্যাশ বনাম। ঠিক আছে, তাহলে আমরা কি করি, দিলাম দিলাম ধরে নিলাম এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তাহলে এই জায়গাতে ডি কত 0, পৃথিবী পৃষ্ঠ হতে ওপরে যাব মানে এইদিকে, পৃথিবী পৃষ্ঠ হতে গভীরে যাব মানে এইদিকে। ঠিক আছে, তাহলে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ, তাহলে এখানে হচ্ছে জি, এটা জি ড্যাশের লাইন, জি এটা সর্বোচ্চ। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠ হতে যখন আমি গভীরে যাব তখন জি আমার আস্তে আস্তে কী হবে, কমবে এবং কেন্দ্রে গিয়ে কত হবে 0 হবে। তো পৃথিবী পৃষ্ঠ হতে কেন্দ্র মানে কি ডি ইজিক্যাল টু এখানে কত আর। ঠিক আছে, আচ্ছা এবার পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উপরে যায় তাহলে আমার জি ড্যাশ কমবে জি হতে। ঠিক আছে, এবং সেটা হবে এরকম। ঠিক আছে, ক্লিয়ার? এইটা হচ্ছে আমার কি গ্রাফ ডিয়ার স্টুডেন্ট। তাহলে এদিক হচ্ছে ডি এর লাইন আর এদিক হচ্ছে কি এইচ এর লাইন। বুঝা গেছে? তার মানে এখানে ডি 0, এখানে এইচও কত 0। ওকে, ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার, ওকে। এখানে বলছে জি ড্যাশ বনাম ডি এবং জি ড্যাশ বনাম এইচ লেখ অঙ্কন করো, যেখানে ডি পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা আর এম এইচ পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা। তার মানে এখান থেকে এখানে ডি 0, এখানে এইচ 0, ডি এদিকে আসবে মানে বৃদ্ধি পাবে, ডি এইচ এদিকে যাবে, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যাবে মানে এইচ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এটা হচ্ছে ফিগার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, মিশাই দিলাম ম্যাথ। ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে কত
গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান কমা দিতে হবে পৃথিবী পৃষ্ঠ হতে h r উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সমান। তাহলে প্রশ্নটা আমার কি বলেছে ডিয়ার স্টুডেন্ট, পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠ হতে h r উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সমান। তার মানে পৃথিবী পৃষ্ঠ হতে h r উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণটা তুমি পাবা, পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরতায় তুমি সে অভিকর্ষ ত্বরণ পাবা। তো আমি ধরে নিলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় পৃথিবী পৃষ্ঠ হতে h r উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ পাওয়া যাবে সেটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমরা কি জানি? আমরা জানি g ডিভাইড বাই 1 প্লাস h ডিভাইড বাই r। আমরা এই সমীকরণ লিখবো, আমরা ওই যে দ্বিপদী বিস্তৃতি অ্যাপ্লাই করে যেটা পেয়েছি ওটা লিখবো না, ওটা অ্যাকচুয়াল রেজাল্ট তো দিবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা কি করলাম, স্কয়ার করলাম। আচ্ছা, তো এখানে কি হবে, g ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে যেহেতু পৃথিবী পৃষ্ঠ হতে h r উচ্চতায়, তার মানে এখানে r ডিভাইড বাই r, ঠিক আছে, এর উপরে কি স্কয়ার। তাহলে কি হলো, আর আর কেটে গিয়ে 1 হলো, তাহলে g ডিভাইড বাই কত 4, এটি তো নাকি 1 প্লাস 1 মানে 2, 2 এর উপরে স্কয়ার মানে 4, তাহলে g ডিভাইড বাই কত 4। ওকে, এটাই তো নাকি। এখন পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় ধরে নিলাম এই h উচ্চতার সমান অভিকর্ষ ত্বরণ হবে। তো পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতা অভিকর্ষ ত্বরণ কত আমরা জানি, g ইন্টু 1 মাইনাস ডি ডিভাইড বাই কত r। ঠিক আছে, তাহলে এই অভিকর্ষ ত্বরণ আর এই অভিকর্ষ ত্বরণ সেম, তার মানে জিডি এর পরিবর্তে জিএইচ বসাতে পারবো, তার মানে জি ভাগ 4 বসাতে পারবো, তার মানে জি ইন্টু 1 মাইনাস এইচ ভাগ ডি ভাগ কত আর। ঠিক আছে, তাহলে ডি ভাগ যদি আর হয় তাহলে এখান থেকে এইচ জি জি উঠে গেল, তাহলে এখানে থাকলো কত 1 ভাগ 4, 1 মাইনাস ডি ভাগ কত আর। আমি কি করলাম, ডি ভাগ আর নিয়ে নিলাম, 1 মাইনাস 1 ভাগ কত 4। তাহলে আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে ডি ডিভাইড বাই আর রাখলাম, আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত 3। ঠিক আছে, তাহলে আমাদের ডি দরকার, তাহলে ডি ইজ ইকাল টু কত 3 আর ডিভাইড বাই কত 4। তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে আর উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমরা যেটা পাবো, পৃথিবী পৃষ্ঠ হতে 3 আর ডিভাইড বাই 4 গভীরতায় আমরা সে অভিকর্ষ ত্বরণ পাবো। এটা যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা এরকম দাঁড়াবে, এটা এভাবে গ্রাফ ড্র করি, এভাবে ড্র করি, এখানে ডি ইজ ইকাল টু আর, এখানে ডি ইজ ইকাল টু কত 0, এখানে এইচ ইজ ইকাল টু কত 0। ঠিক আছে, কত দূরে ডি এখানে, তার মানে এটা এই সেম, তার মানে এইখানে হচ্ছে এইচ ইজ ইকাল টু আর, আর এইখানে হচ্ছে ডি ইজ ইকাল টু 3 আর ডিভাইড বাই কত 4। ঠিক আছে, তার মানে তুমি যখন এই পয়েন্টে আসবা তখন তোমার অভিকর্ষ ত্বরণ যেটা হবে, এখানে তুমি যখন আসবা পৃথিবী পৃষ্ঠ থেকে তখন অভিকর্ষ ত্বরণ তোমার সেম হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের বুঝাতে পেরেছি? আচ্ছা, ওকে, তাহলে অঙ্ক আমাদের ক্লোজ। আমরা এবার পরবর্তী ম্যাথে যাব। ঠিক আছে, আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে যে কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটি গ্রহের
পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। দেখছো, একটি গ্রহের পৃষ্ঠে। এখন এই গ্রহটা তো বলেনি পৃথিবী, বলছে কি পৃথিবী তো আগে কথা বলে দিয়েছে। তার মানে আমরা যে আলোচনা করলাম পৃথিবীর জন্য সেটা অন্য গ্রহের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো আমরা। হ্যাঁ, একটি গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো যার ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর কি দ্বিগুণ। তাহলে ওই গ্রহের, ঠিক আছে, পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ মানে জি এম ড্যাশ ডিভাইড বাই কত আর ড্যাশ স্কোয়ার। এম ড্যাশটা হচ্ছে গ্রহের ভর, আর ড্যাশটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। এখন দিয়ে দিয়েছে ওই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবী, ওই গ্রহের ভর আছে মানে ভর হচ্ছে পৃথিবীর ভরের দ্বিগুণ। তার মানে পৃথিবীর ভর এম হলে এম ড্যাশ 2m, এবং বলে দিয়েছে যে ওর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r। তার মানে আমরা যদি এখানে লিখি তাহলে জি এম ড্যাশের পরিবর্তে ইন্টু 2m আর আর ড্যাশের পরিবর্তে 2r মানে 4r স্কোয়ার। এই 2 এখানকার 2 কেটে গেল, তাহলে কত হলো জি এম ডিভাইড বাই কত 2r স্কোয়ার। ঠিক আছে, এখন জিএম ভাগ আর স্কোয়ার মানে কি পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ। পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে 9.8, তার মানে জি এম আর স্কোয়ার মানে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ। পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে জি 9.8 ডিভাইড বাই কত 2 ইজ ইকাল টু 4.9। 4.9 এটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেট করলে তো এটাই আসবে নাকি? ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। উঠায় নাও, পজ করে উঠায় নিবা, মিশাই দিলাম। ওকে, ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে কোশ্চিন পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ হতে 36% হ্রাস পায়। আর ইজিক্যাল টু বলে দিয়েছে 6400 কিলোমিটার, মানে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার বলে দিয়েছে। তো বলছে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ হতে, মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ হতে 36% হ্রাস পায়। মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ বলতে বোঝানো হচ্ছে পৃথিবী পৃষ্ঠের আর কি। হ্যাঁ, তো ধরে নিলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ হতে 36% কি পায়, হ্রাস পায়। পৃথিবী পৃষ্ঠ হতে কত, এইচ উচ্চতায়। তো পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি এইচ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, জি ডিভাইড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর স্কোয়ার। এটা তো নাকি? আচ্ছা, এখন পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কি, পৃথিবী পৃষ্ঠ হতে কত পার্সেন্ট হ্রাস পাবে, 36%। তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি মাইনাস জি এর কত 36%। তার মানে বলছে যে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ হতে কত 36% হ্রাস পায়। ঠিক আছে, তার মানে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পৃথিবী পৃষ্ঠের যে অভিকর্ষজ ত্বরণ ছিল তার 30% হ্রাস পেয়ে যেটা হবে সেটা। তাহলে জি থেকে জি এর 36% বাদ। তার মানে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এখানে আসবে জি মাইনাস 0.36 জি, তার মানে 0.64 কত জি। ঠিক আছে, তাহলে এখানে বসাই দিলাম জি এইচ মানে 0.64 জি ইজ ইকুয়াল টু জি ডিভাইড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর
হোল স্কোয়ার, এই জি কেটে গেল, জি কেটে যাওয়ার পর থাকলো 0.641 ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই কত আর, এর উপর কি স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি যদি এটা ক্যালকুলেট করো মানে আর এর মানটা, আচ্ছা আমি বলে দিচ্ছি, 1 প্লাস এইচ ডিভাইড বাই আর হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 ডিভাইড বাই 0.64। ঠিক আছে, আচ্ছা আমরা এইখানে লিখছি, তাহলে 1 প্লাস এইচ ডিভাইড বাই আর ইজ ইকাল টু রুট ওভার 1 ডিভাইড বাই 0.64, তার মানে এইচ ডিভাইড বাই আর ইজ ইকাল টু 1 রুট ওভার 1 ডিভাইড বাই 0.64 মাইনাস কত 1, তার মানে এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 ডিভাইড বাই 0.64 মাইনাস 1 ইন্টু কত আর মানে 6400 কিলোমিটার দেওয়া আছে, এটা মিটার করে এখানে বসাবা। বসালে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 1600 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এটাকে তুমি যদি কিলোমিটার করো তাহলে আসবে 1600 কিলোমিটার। ঠিক আছে, দেখা যাচ্ছে এটা নিচে যেটা লিখলাম 1600 কিলোমিটার দেখা যাচ্ছে, নিচে যেটা লিখলাম হ্যাঁ দেখা যাচ্ছে 1600 কিলোমিটার। ঠিক আছে, ক্যালকুলেশনটা করবা, মেন প্রসিডিউর তো বুঝিয়ে দিয়েছি তাই না, এখন ক্যালকুলেশনটা নিজে নিজে করে নিলে হবে। আমার ক্যালকুলেশন ভুল যেতে পারে, তোমরা ঠিক করে নিবা, ক্যালকুলেশন করবা আবার। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমাদের লাস্ট ম্যাথ কোশ্চিন, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুর ওজন, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠের অর্ধেক হবে। বলছে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠের অর্ধেক হবে। মোটামুটি সব অঙ্কগুলোই প্রায় একই প্যাটার্নের। পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠের অর্ধেক হবে, এটা তোমার কাছে জানতে চাচ্ছে। তো ধরে নিলাম যে এই উচ্চতায় বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠের ওজন মানে ওজনের কত হবে, অর্ধেক হবে। তাহলে এই উচ্চতায় ধরে নিলাম অভিকর্ষ ত্বরণ জিএইচ, তাহলে এই উচ্চতায় হচ্ছে ওজন জি এম জিএইচ, এটা হবে কি পৃথিবী পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ তার না, পৃথিবী পৃষ্ঠের যে ওজন তার কি অর্ধেক। তাহলে এখান থেকে এম কেটে গেল, তাহলে জিএইচ ইজ ইকুয়াল টু কত জি ভাগ কত 2। এখন পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জিএইচ মানে কত জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ভাগ আর এর উপর কি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত জি ভাগ কত 2। তাহলে এখান থেকে জি কেটে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি ক্যালকুলেট করি উল্টে নিই আর কি, তাহলে 1 প্লাস এইচ ডিভাইড বাই আর এর উপরে স্কোয়ার সমান সমান কত 2। ঠিক আছে, তার মানে 1 প্লাস এইচ ডিভাইড বাই আর সমান সমান √2। এখন এইদিকে যদি লিখি তাহলে এইচ ডিভাইড বাই আর ইজ ইকাল টু √2 মাইনাস 1, তাহলে এইচ ইজ ইকাল টু √2 মাইনাস 1 ইন্টু কত আর। দিস ইজ অ্যান্সার, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, দিস ইজ অ্যান্সার। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমাদের পৃথিবী পৃষ্ঠ হতে ভিতরের দিকে পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণগুলো কেমন হবে তার যে বেসিক সেটা আমরা আলোচনা করলাম, যে অঙ্কগুলো থাকতে পারে সেগুলো আলোচনা করলাম। আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলবো। আমাদের পরবর্তী টপিক হবে রোটেশনাল, মানে কি বলে, রোটেশনাল ইফেক্ট অফ আর্থ বা অ্যাক্সিয়াল রোটেশন অফ আর্থ। ঠিক আছে, বা পৃথিবীর রোটেশনের কারণে জি এর যে পরিবর্তন হবে বা জিটা কি নামে ডাকা হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
তো পরবর্তী লেকচার পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।